আমার স্বামী মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। আমি জানি না আমার কপাল এত ভালো কিভাবে হলো, কিন্তু যদি আমার স্বামী এত ভালোই হয় তাহলে গত কয়েকদিন থেকে আমার সাথে এই রকম ঘটনা কেন ঘটছে, যার ব্যাপারে আমি আগে কখনো ভাবতেও পারতাম না। আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার সাথে যা হচ্ছে সেটা খারাপ হচ্ছে, যেটা হওয়া উচিত না। আমি একটা মেয়ে, আর আমি নিজের ব্যাপারে ভালোভাবেই জানি। আমি কিছুটা টেনশনে অবশ্যই ছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে আমার উপরে এরকম পাহাড় ভেঙে পড়তে পারে। রাত 8টা বাজে, আর আমি বারান্দায় বসে হাসি মুখে নিজের স্বামীর অপেক্ষা করছি। আমার স্বামী খুব বেশি সুন্দর ছিল না, কিন্তু সে আমার খুব খেয়াল রাখত। আমি ওর সাথে খুব খুশি ছিলাম, ওর সমস্ত কথা মেনে নিতাম। কিন্তু যখন থেকে আমি ওর সব কথা মানতে শুরু করেছি, তখন থেকেই আমার সাথে কিছু অদ্ভুত সমস্যা শুরু হয়, যেটা খুবই অদ্ভুত। তারপরেও আমি আমার হৃদয়ে কোনো খারাপ কথা আসতে দিতে চাইতাম না। কিন্তু একদিন হঠাৎ ভাবলাম যে ওর কথা তো আমি প্রতিদিনই মানি, আজকে দেখি ওর কথা না মেনে কি হয়। সেই রাতে আমি সেরকমই করলাম, কিন্তু সেই রাতে আমার সামনে এমন একটা দৃশ্য এলো যেটা দেখার মতো শক্তি আমার মধ্যে ছিল না। কিন্তু এই সব কিছু আমার সাথে অনেক দিন থেকেই হচ্ছিল। আমার নাম লতা, আমি খুবই সুন্দরী ছিলাম। আমার গায়ের রং খুব একটা ফর্সা না, কিন্তু আমার চোখ মুখের গঠন, আমার শরীর সব কিছুই খুব সুন্দর ছিল। সবাই বলতো যে এর মধ্যে একটা লাবণ্য আছে, একে দেখলে হৃদয়ে তুফান ওঠে। আমার বাবা মা গরিব, কিন্তু আমাকে খুব ভালোবাসতো। বাবা মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো। যখন আমার বয়স 18 বছর হলো, তখন তারা আমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেছিলেন। যখন তারা আমার বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন, তখন আমি জানতাম যে আমার জন্য সম্বন্ধ এরকমই কোনো পরিবার থেকে আসবে। এরপরে আমার জন্য রথিন নামের ছেলের সম্বন্ধ এলো। সে কোনো একটা হোটেলে ওয়েটারের কাজ করত। যাই হোক, এই কাজটা লোকের বাড়িতে কাজ করার থেকে ভালো। তাছাড়াও ওর নিজস্ব একটা ছোট্ট বাড়ি আছে। আমার বাবা মায়ের এই সম্বন্ধটা খুব পছন্দ হয়। যখন আমার কাছে আমার মত জানতে চাইলো, তখন আমার কোনো সমস্যা ছিল না, কেননা ছেলে দেখতে শুনতে খারাপ না, আর বয়সও আমার মতোই। এরপরে একটা ভালো দিন দেখে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। বাসর রাতে রথিন আমাকে বলল ও অনেক বড় লোক হতে চায়, ওর কাছে এখন টাকা নেই, কিন্তু একদিন টাকা জোগাড় করে ও নিজের একটা হোটেল খুলতে চায়। ওর কথা শুনে আমার মনে হলো ও এমন মানুষ যে খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চায়। এতে কোনো খারাপ ছিল না, কেননা গরিব মানুষ যদি টাকা ইনকামের কথা না ভাবে তাহলে কে ভাববে। ও বলতো এখন আমার বাড়িতে লক্ষ্মী এসে গেছে, তাই আমার বিশ্বাস আমিও তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। আমি ওর কথা শুনে হাসলাম, কারণ আমি জানতাম যে এরকমভাবে হঠাৎ করে কেউ বড় লোক হতে পারে না। কিন্তু আমি ওর স্বপ্নকে সম্মান করি, তাই বললাম এরকমই হবে। রতিন বলল, তুমি খুব সুন্দর, তোমাকে আমি আমার স্ত্রী রূপে পেয়ে খুব খুশি। তোমার সৌন্দর্য আর তোমার ভাগ্যে আমার কপাল খুলে যাবে, আর আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। যখন আমাদের কাছে অনেক টাকা পয়সা হবে, তখন তুমি আমাকে যা বলবে আমি তোমার জন্য তাই নিয়ে আসব। তোমাকে আমার হৃদয়ের রানী বানিয়ে রাখবো। কথায় বলে পুরুষ সুন্দর হোক আর না হোক, কিন্তু যদি সে সুন্দর সুন্দর কথা বলতে জানে, তাহলে মেয়েদের হৃদয় খুব সহজেই জিতে নেয়। আমার স্বামীর ভিতরেও এই গুণটা ছিল, সে আমার হৃদয় জিতে নিয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম। আমি আর কিছুই না, শুধু এরকমই জীবনসাথী চাইতাম যে আমার প্রশংসা করবে, আমাকে ভালোবাসবে। আমার স্বামীর সাথে জীবন খুব সুন্দর চলছিল। ও প্রায়ই হোটেল থেকে খাবার নিয়ে আসতো। প্রথমবার যখন খাবার নিয়ে এসেছিল, তখন আমি বলেছিলাম, এসব কি? ও বলেছিল, প্রতিদিন হোটেলে অনেক খাবার বেঁচে যায়, আর আমরা সেই খাবার যার যার বাড়িতে নিয়ে যাই। এই হোটেলের খাবারের ব্যাপারে একটা খুব প্রচলিত কথা আছে যে এই হোটেলের খাবার খেলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হয়। আমার স্বামীর এরকম সরল কথাতেই তার প্রতি আমার ভালোবাসা বেড়ে যেত। আমি বললাম, যাই হোক আর যেরকমই হোক, আমাদের তো রাতের খাবার হয়ে যাচ্ছে। রথিন বলল, না, এই খাবারটা তোমাকে এটা ভেবেই খেতে হবে যে এই খাবার খেলে আমাদের মধ্যে ভালোবাসা দৃঢ় হবে। যাই হোক, এটা তো নিশ্চিত যে এই কথাটার কোনো মানে নেই। হোটেলের বিক্রি বাড়ানোর জন্য লোক এই ধরনের কথা প্রচার করে। যাই হোক, আজকালকার দিনে 2 বেলা খাবার বানানো কোনো সহজ কাজ না। তাই যদি আপনি হোটেলের বানানো খাবার ফ্রিতে পেয়ে যান, তাহলে আর কি চাই। আমি তো খাবার দেখেই খুশি হয়ে যেতাম। যদিও এই খাবারে খুব বেশি মশলা থাকতো, কিন্তু আমি খেয়ে নিতাম। কিন্তু যখনই আমি এই খাবার খেতাম, তখন আমার এমন ঘুম আসতো যে আমি বুঝতেই পারতাম না কখন ঘুমিয়ে পড়েছি। সকালবেলা যখন উঠতাম, ততক্ষণে আমার স্বামী কাজে চলে যেত। হয়তো ও রাতের বেঁচে যাওয়া খাবারই গরম করে খেয়ে নিয়েছে, কারণ এখন ঠান্ডার সময়। কিন্তু আমার তো ওটা উচিত ছিল। আমার খুব খারাপ লাগছিল। যখন ও রাতের বেলা বাড়িতে এলো, তখন আমি বললাম, ক্ষমা করে দাও, সকালবেলা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ও বলল, কোনো ব্যাপার না, ঘুমানো অবস্থায় তোমাকে খুব সুন্দর লাগছিল, এই কারণে আমি তোমাকে জাগাইনি। আমি বললাম, তোমার তো প্রশংসা করার ডিগ্রি পাওয়া উচিত। ও বলল, তোমাকে আজকে একটা গোপন কথা বলছি।
যে পুরুষ নিজের স্ত্রীকে সত্যিকারের ভালোবাসে তাদের কাছে নিজের বউয়ের পাও ভালো লাগে। আর তোমার পা তো খুবই সুন্দর। যদি তোমার কাউকে জিজ্ঞেস করতে হয় যে ওর স্বামী ওকে কতটা ভালোবাসে, তাহলে তাকে জিজ্ঞেস করবে যে ওর স্বামী ওর পায়ের প্রশংসা করে কিনা। যদি ও হ্যাঁ বলে, তাহলে এর মানে হলো সত্যিই ভালোবাসে। তুমি যখন আমার ভালোবাসার ব্যাপারে জানতে পারবে, তখন তুমিও হতবাক হয়ে যাবে। কাশ আমি তোমাকে বুঝাতে পারতাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার স্বামী আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতো, আর সেই খাবার খেয়ে আমি এমন ঘুমাতাম যেন আমার কোনো হুঁশই থাকতো না। একদিন যখন সকালে ঘুম থেকে উঠলাম, তখন ওঠার সময় আমার কোমরে খুব বেশি ব্যথা হচ্ছিল। আমার তো মাটিতে বিছানা করে শোয়ার অভ্যাস ছিল, এখানে তো তবুও আমি চৌকিতে ঘুমাতাম। তাহলে আমার কোমরে এত ব্যথা হচ্ছে কেন? যাই হোক, আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেলাম। এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালাম না, কেননা আমার মা বলতো সে মেয়েই না যার কোমরে ব্যথা হয় না। যাই হোক, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কখনো বৃষ্টি এলে বাচ্চাদের মতো বলতো যে চলো বৃষ্টিতে স্নান করি। কখনো হাত ধরে বাইরে ঘুরতে নিয়ে যেত। আমাদের কাছে এত টাকা পয়সা তো ছিল না যে আমরা রাস্তার কোনো খাবার পছন্দ হলেই খেয়ে নেব বা কোনো জিনিস পছন্দ হলেই কিনে নেব। শুধু একে অপরের সাথে ঘুরে ফিরে খুশি হয়ে যেতাম এবং 10-20 টাকার কোনো জিনিস কিনে খেয়ে নিতাম। কিছুদিন পরে আমি আমার বাবার বাড়িতে গেলে আমার মা বললেন, তোকে কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে, তোর রতিনের সাথে ঝগড়া হয়েছে নাকি? আমি বললাম, ও তো এত ভালো মানুষ, ওর সাথে ঝগড়া হবে কেন? আমি এত খুশি যে এদিকে ধ্যানই দেইনি। আমি এত বেশি খুশি যে তোমাকে কি বলবো। রাতের বেলা এত শান্তির ঘুম আসে যে কি বলবো। আমার মা বললেন, যা তুই বলছিস সেই খুশি তোর চোখে মুখে দেখা যাচ্ছে না। তোর ভিতরে ভিতরে কোনো অসুখ হয়নি তো? রাতে তোর জ্বর হয় না তো? আমি বললাম, না মা, সব কিছুই একদম ঠিক আছে, তুমি কেন টেনশন করছো? আমার মা তাও নিশ্চিন্ত হলেন না। হয়তো তিনি মা এই কারণে নিশ্চিন্ত হতে পারছিলেন না। আমার মা বললেন, দেখ, আমি তোর জন্য একটা আয়না এনে রেখেছি, এটা নিজের বাড়িতে নিয়ে যা। এতে তুই নিজেকে দেখে ঠিকঠাকভাবে সাজতে পারবি। আর আয়নাতে নিজেকে দেখ, তোর মুখে আগের মতো উজ্জ্বলতা নেই। আমি সেই আয়না বাড়িতে নিয়ে এসে তাতে আমি নিজেকে দেখলাম, তখন তো আমিও হতবাক হয়ে গেলাম। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল, আর সত্যি আমার মুখের উপরে আগের মতো উজ্জ্বলতা ছিল না। কিন্তু আমার জীবনে তো সব কিছুই ঠিকঠাক ছিল। আমি ভালো খেতাম, ঘুমও আমার খুব সুন্দর হতো। আর সবচেয়ে বড় কথা, রতিন প্রতিদিন আমার প্রশংসা করতো যে আমি আগের থেকে আরও বেশি সুন্দরী হয়ে উঠেছি। যদি এরকমই ছিল, তাহলে ও আমাকে কেন সত্যিটা বলেনি? যখন আমি এই কথাটা জিজ্ঞেস করলাম, তখন ও বলল, হ্যাঁ, বাবা মা এটাই ভাবে যে হয় তাদের সন্তান খুশি নয়, আর নয়তো তাদের কোনো সমস্যা আছে। তারা সন্তানকে খুব ভালোবাসে তো এই কারণে। আমার কথা শোনো, তুমি তো আগের থেকেও বেশি সুন্দরী হয়ে উঠেছ। আমি বললাম, আমার কোমরেও খুব ব্যথা করতে থাকে, আর পায়েও। হতে পারে আমার কোনো সমস্যা আছে, চলো না কোনো সরকারি হাসপাতালে যাই। ও সঙ্গে সঙ্গে এই কথাটাকে ঘুরিয়ে দিল আর বলল, না না, শুধু শুধু হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। ডাক্তার তোমাকে ভুলভাল কিছু বলে দেবে। যদি কিছু নাও থাকে, তবুও তারা বলবে এই অসুখ হয়েছে, সেই ওষুধ খাও। কথা তো ও ঠিকই বলছিল। যখনই ডাক্তারের কাছে যেতাম, তখনই তারা কোনো না কোনো অসুখের কথা অবশ্যই বলে দিত। কোনো ডাক্তারই এটা বলতো না যে আপনি তো একদম ঠিক আছেন, আপনার কোনো ওষুধের দরকার নেই। ও আমাকে বলল, তুমি আমার চোখে নিজেকে দেখো, তুমি সত্যিই খুব সুন্দরী। এরপরে সে আমার প্রশংসা করতে শুরু করে দিল। একদিন আমি জামা কাপড় ধুচ্ছিলাম, তখন ওর পকেটে আমি 15,000 টাকা পেলাম। ওর পকেটে এত টাকা দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ ওর বেতন তো 10,000 টাকা, আর এখনও তো বেতন পাওয়ার সময় হয়নি। আমি সেই টাকা ওকে দিলে ও বলল, হ্যাঁ, আমার এক বন্ধু এই টাকাটা আমার কাছে রাখতে দিয়েছে। কপাল ভালো যে তুমি কাপড় ধুয়ে ফেলোনি, না হলে তো আমি ঝামেলায় পড়ে যেতাম। যাই হোক, কিছুদিন পরে আবার আমি ওর প্যান্টের পকেটে 10,000 টাকা পেলাম। এইবার আমি হতভম্ব হয়ে গেলাম যে ওর কাছেই কেন বারবার ওর বন্ধু টাকা রাখতে দেয়। আর যতটা আমি জানি, ওর সমস্ত বন্ধুই ওর মতো গরিব। তাহলে ওর কাছে এত টাকা কোথা থেকে আসে? এবার আমি ভাবলাম, ও যতক্ষণ না চাইবে আমি এই টাকা ওকে দেব না। তাই আমি সেই টাকা এক জায়গায় লুকিয়ে রাখলাম। পরের দিন দেখলাম যে রথিন কিছুটা অস্বস্তিতে। ও এদিক ওদিক কিছু খুঁজছিল আর বলতে লাগলো, তুমি আমার কাপড় ধোয়ার সময় কোনো জিনিস পাওনি? আমি বললাম, না, আমি তো কিছুই পাইনি। ও বলল, আচ্ছা। আমি বললাম, কিছু হারিয়ে গেছে? আমি তোমাকে খুঁজতে সাহায্য করছি, কি জিনিস হারিয়েছে? ও বলল, তেমন কিছু না, মনে হয় আমি হোটেলে ভুলে এসেছি আর বাড়িতে খুঁজছি। 2 দিন পার হয়ে গেল, ও দ্বিতীয়বার আমার কাছে টাকার ব্যাপারে জিজ্ঞেস করলো না। যদি এটা অন্য কারো টাকা হতো, তাহলে ও আমাকে চট করে বলে দিত যে এই অসুবিধা। আর কেউ কারো টাকা অন্য কারো কাছে রেখে ভুলে যায় না। এর মানে হলো এগুলো ওর নিজের টাকা ছিল। এই ঘটনা ঘটা 2 সপ্তাহ পার হয়ে গেছে। এখন তো আমার শরীর খুব বেশি খারাপ থাকতে শুরু করেছে। আমার বয়স এমন কি হয়েছে, কিন্তু আমার মনে হতো যে আমি যেন কোনো বুড়ো মানুষ।
না তো আমার শক্তি ছিল আর না কিছু ভালো লাগতো। পুরো দিন দুর্বল অনুভব হতো আর ঘুম আসতে থাকতো। আর একটা জিনিস খুব অদ্ভুত ছিল, যতটা ভালোবাসা রথিন আমাকে দেখাতো, বাস্তবে ও ততটাই আমার থেকে দূরে দূরে থাকতো। আমাদের মধ্যে প্রেমে পাগল হয়ে যাওয়ার মতো এমন কোনো সম্পর্ক ছিল না যে আমরা একে অপরের ভালোবাসায় পাগল হয়ে থাকব। কিন্তু প্রশংসা তো ও আমার সেরকমই করতো, যেন ও আমার ভালোবাসায় পাগল। কিন্তু ওর কাজে এই পাগলামো দেখা যেত না। ব্যাস শুধু যখন প্রশংসা করতে বসতো তখন এরকম মনে হতো যে আমাকে ছাড়া ওর চোখে আর কিছুই পড়ে না। রতিনের এই রকম ব্যবহার আমাকে খুব টেনশনে ফেলে দিত। কখনো কখনো আমার এরকম মনে হতো যে ও আমাকে খুব বেশি ভালোবাসে, আবার কখনো কখনো মনে হতো ব্যাস ও আমাকে ভালোবাসার অভিনয় করছে। একদিন আমি রতিনকে বললাম যে আমার শরীর খুব খারাপ থাকতে শুরু করেছে, আমি প্রেগনেন্ট হয়ে যাইনি তো? আমার এই কথাটা শুনে রতিন চমকে উঠে বলল, না না, তুমি কিভাবে প্রেগনেন্ট হতে পারো? আমি বললাম, তোমার এই কথাটার মানে কি? আমি কি প্রেগনেন্ট হতে পারি না? আমাদের বিয়ের 4 মাস হয়ে গেছে আর আমি তো মা হতেও চাই। আমাদের কি এমন খরচা হয়? খাবারও তো তুমি বাইরে থেকেই নিয়ে আসো, আমরা আরামসে একটা বাচ্চাকে পালতে পারবো। আমার কোমর আর পায়ে খুব বেশি ব্যথা থাকে, আমার মুখও কেমন যেন বুড়িয়ে যাচ্ছে। আমার মা বলে যখন মেয়েরা প্রেগনেন্ট হয় তখন তাদের চেহারা শুকিয়ে যায়, চোখের পাশে হালকা কালো ছোপ পড়ে। আমি পুরো নিশ্চিত ছিলাম যে আমি মা হতে চলেছি। যখন এই কথাটা বললাম তখন রতিন খুব টেনশনে পড়ে গেল। এরপরে ও বলল, ঠিক আছে আমরা ডাক্তারের কাছে যাব। আগে তো ও ডাক্তারের কাছে যেতে চাইতো না, কিন্তু আজকে এত তাড়াতাড়ি যেতে রাজি হয়ে গেল কিভাবে? যাই হোক, আমি বললাম ঠিক আছে চলো। জানি না কি ব্যাপার ছিল যে ও বাচ্চাকে পছন্দ করতো না। হ্যাঁ, আমরা গরিব ছিলাম, কিন্তু আমাদের ভালোভাবেই চলে যাচ্ছিল। একটা বাচ্চার খরচও ভালোভাবেই পার হয়ে যেত। বাচ্চা তো তারাও জন্ম দেয় যারা রাস্তায় রাত কাটায়, আমাদের তো তবুও মাথা গোঁজার জায়গা আছে। পরের দিন আমরা যখন ডাক্তারের কাছে গেলাম তখন ডাক্তার কিছু টেস্ট করতে দিলেন। টেস্টের রিপোর্ট আসতে 8 ঘন্টা লাগবে বলল, কিন্তু তারপরেও রতিন বারবার উঠে কাউন্টারে যেত আর বলতো রিপোর্ট কখন আসবে। এমনকি ওই কাউন্টারের লোকটা ওকে বকে দিয়ে বলেছিল, দাদা আপনার সমস্যা কি? বলছি তো যে 8 ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসবে, তারপরেও আপনি কেন বারবার বিরক্ত করছেন? আমি বললাম, তুমি এত টেনশন করছো কেন? বাচ্চা হলে কি সমস্যা? রতিন বলল, আমার সাথে এখন কথা বলো না, বাড়ি গিয়ে বলবে। যখন রিপোর্ট এলো তখন সেই রিপোর্ট আমার হাতে ছিল। আমরা দুজনে এতটা পড়াশোনা জানতাম না যে আমরা বুঝতে পারবো ওই রিপোর্টে কী লেখা আছে। আমি ভিতরে ডাক্তারের কাছে গেলাম আর রিপোর্ট দেখিয়ে বাইরে বেরিয়ে এলাম। সঙ্গে সঙ্গে রতিন আমাকে বলল, কি বলেছে ডাক্তার, তুমি মা হচ্ছ না তো? রতিন কথাটা এমনভাবে বলল যেন আমি প্রেগনেন্ট হলে ভূমিকম্প এসে যেত। রতিন আরও বলল, তাড়াতাড়ি বলো, তুমি বলছো না কেন? মুখে তালা লাগিয়ে রেখেছো কেন? আমি বললাম, এটা কি ধরনের কথা বলছো তুমি? আজকে তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা কোথায় গেল? রতিন বলল, আমাকে সোজাভাবে বলো, না হলে আমি তোমাকে এখানে রেখেই বাড়ি চলে যাব। আমি তো ওর কথা শুনে অবাকই হয়ে গেলাম। আমি বললাম, বাড়ি গিয়ে বলবো। ও সমস্ত রাস্তা আমাকে প্রশ্ন করতে থাকলো, কেননা আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। আমি তো রতিনের উপরে অবাক হয়ে যাচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করলাম, হঠাৎ করে তুমি এ কেমন ব্যবহার করছো? ও বলতে লাগলো, মাথা খারাপ করো না, বুঝেছো? বোকা মেয়ে, সোজাসুজিভাবে বলে দাও কি হয়েছে, কেন এত ভাব দেখাচ্ছ তুমি? যখন বাড়ি পৌঁছালাম তখন আমি বাথরুমে ঢুকে গেলাম আর ইচ্ছা করেই আমি দেরি করতে শুরু করে দিলাম। আমি এখনও বুঝতে পারছি না যে রতিন কেন এত টেনশন করছে। ভাবলাম ওকে আর একটু টেনশন দেই। কিছু সময়ের মধ্যেই রতিন বাথরুমের দরজায়ও টোকা দিতে লাগলো আর রেগে বলল, এটা কি ধরনের ড্রামা শুরু করেছো তুমি? তুমি যখন এই ব্যাপারটা জানো তাহলে আমাকে বলছো না কেন? আমি বাথরুম থেকে বাইরে বেরিয়ে বললাম, ডাক্তার বলেছে যে আমি মা হচ্ছি না, কিন্তু আমি খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছি। হয়তো আমার সাথে কিছু একটা অদ্ভুত হচ্ছে যেটা হওয়া উচিত না। রতিন বলল, কিছুই অদ্ভুত হচ্ছে না। তোমাকে আমি বলেছিলাম না যে এই ডাক্তাররা এরকমই কথা বলে থাকে? যখন রতিন জানতে পারলো যে আমি মা হচ্ছি না তখন ওকে খুব বেশি খুশি মনে হচ্ছিল। ও তাড়াতাড়ি করে আমার কাছে ক্ষমা চাইলো আর বলল, আমি কাজে যাচ্ছি, তুমি শুধু নিজের খেয়াল রেখো। আজকে আমি তোমার জন্য আরও বেশি ভালো ভালো খাবার নিয়ে আসবো, সেটা খেলে তুমি ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীর এই রকম ব্যবহারের কারণ বুঝতে পারছিলাম না। এতদিন তো আমি এটা ভাবছিলাম যে আমি এই লোকটাকে খুব ভালোভাবে জানি, কিন্তু আজকে যে ব্যবহার রতিন দেখালো আমি হতবাক হয়ে থেকে গেলাম। রাতের বেলা আবার আমার স্বামী আমার জন্য খাবার নিয়ে এলো আর আমার খাবার খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। আমি বললাম, তুমি কেমন মানুষ যে বাচ্চা ভালোবাসো না? তুমি কি পাগল? রতিন বলল, আমারও বাচ্চা খুব পছন্দ আর আমি চাই আমাদেরও বাচ্চা হোক, কিন্তু এই অভাবের সংসারে না। আমি বললাম, আমরা যাই করি না কেন খুব বেশি হলে কতটা বড় লোক হতে পারবো? আমাদের কাছে কি অনেক বড় বাংলো গাড়ি এসে যাবে? রতিন বলল, নিরাশাজনক কথা বলো না। আমি এরকমও লোক দেখেছি
যাদের পকেটে 20 টাকাও থাকতো না, কিন্তু আজ তারা বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, তাহলে আমরা কেন বড় লোক হতে পারবো না? আমি বললাম, সোজা পথে এইরকম হয় না, এরকম হওয়ার জন্য খারাপ রাস্তায় যেতে হয়। 2 বেলা খাবার জোগাড় করতেই এত কষ্ট হয়, তাই সোজা রাস্তার ইনকাম শুধু পেটই ভরাতে পারে। কিন্তু যে স্বপ্ন তুমি দেখছো সেটা শুধুমাত্র খারাপ রাস্তাতেই সম্ভব। এই কথাটা শুনে ওর মুখ হঠাৎ করে চুপসে গেল। আমি অবাক হয়ে গেলাম যে ওর মুখ হঠাৎ এইভাবে বদলে গেল কেন। যাই হোক, আমি বললাম, আমার খিদে নেই, আমি খাবো না। আমার কথা শুনে ও নিজের হাতে করে আমাকে খাইয়ে দিতে লাগলো। কিছু সময় আগেই ও এমন কথা বলছিল যেন আমার উপরে রেগে আছে, আর এখন সব কিছুই একদম ঠান্ডা। রথিন আরও বলল, এই সব কথা ছাড়ো, যদি আমার কোনো কথায় তোমার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দাও আর এই খাবার খেয়ে নাও। আমি বললাম, আমার খেতে মন চাইছে না, আর এমনিতেও তুমি আমাকে তাড়াতাড়ি করে খাবার খাইয়ে দাও, আর জানি না খাওয়ার সাথে সাথে এমন কি হয় যে আমি ঘুমিয়ে পড়ি। রথিন বলল যে যখন মানুষের পেট ভরা থাকে তখন এমনিতেই ঘুম এসে যায়, নাও তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও। আমি বললাম, আমার খিদে নেই। ও বলল, তবুও তোমাকে খেতে হবে। আমি বললাম, এ কথার মানে কি? খাবার খেতেই হবে, খিদে নেই তবুও আমি কেন খাবো? এই কথাটা শুনে ও ঘাবড়িয়ে গেল আর বলল, খাবার না খেলে নষ্ট হয়ে যাবে, আর খাবার নষ্ট করা ভালো কথা নয়। গরম পড়তে শুরু করেছে, আর তুমি তো জানো যে আমাদের ফ্রিজ নেই, যদি এই খাবারটা না খাও তাহলে নষ্ট হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ কথাটা তো ঠিকই, ঠিক আছে আমি কিছুটা খাবার খেয়ে নিচ্ছি। তারপরে সেটাই হলো যেটা সব সময় হতো, আমি খুব গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম। আমি এটা বুঝতে পারতাম না যে আমি এত ভালো খাবার খাই আর আমার ঘুমও পূরণ হয়, তারপরেও আমার সাথে এসব কেন হচ্ছিল। আমি কিছুদিন থেকে আমার স্বামীকে প্রশ্ন করা ছেড়ে দিয়েছি। ও যে খাবার নিয়ে আসতো আমি চুপচাপ খেয়ে নিতাম, যাই বলতো আমি তার উপরে হেসে দিতাম, তখন ওর মুড ভালো হয়ে যেত, আর আবার ও আমার প্রশংসা করতে শুরু করে দিত। আমি ওকে কিভাবে বলবো যে আমার সাথে কিছু না কিছু অসুবিধা হচ্ছে, হয়তো ভিতরে ভিতরে আমার কোনো অসুখ হয়েছে যার কারণে আমার অবস্থা আগের মতো নেই। ডাক্তারও আমাকে এটাই বলেছিল যে আপনি ভিতর থেকে খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছেন, আর এভাবেই যদি আপনার শরীর খারাপ থাকতে শুরু করে তাহলে আপনার বাচ্চাও হবে না, এই কারণে নিজের খুব যত্ন নিন। ধীরে ধীরে আমিও এই জিনিসটা নোটিশ করছি যে যেদিন আমি খাবার খেতে চাইতাম না সেদিন আমার স্বামী আমার পিছনে পড়ে যেত আর আমার সাথে লড়াই ঝগড়া করতে শুরু করে দিত, কেন খাবার খাচ্ছ না। একদিন তো এমন হলো যে যখন ও খাবার নিয়ে এলো তখন খাবার কিছুটা খারাপ হয়ে গেছিল, কেননা গরমের দিন ছিল। আমি বললাম, এই খাবার খাওয়ার মতো অবস্থায় নেই। রথিন বলল, পেটে গিয়ে সব কিছু একই রকম হয়ে যায়, চুপচাপ খেয়ে নাও। আমি বললাম, আমি নষ্ট খাবার কেন খাবো? আগে থেকেই আমার শরীর ঠিক নেই, এটা খেলে আমি আরও অসুস্থ হয়ে যাব। ও বলল, অল্প কিছুটা খেয়ে নাও, অল্প খেলে অসুস্থ হবে না। এটা বলে রথিন আমাকে সেই খারাপ খাবারও খাইয়ে দিল। সেই খাবার খুব একটা খারাপ তো ছিল না, কিন্তু ওর গন্ধ বদলে গেছিল। আমি অবাক ছিলাম এটা ভেবে যে ও আমাকে এত বেশি কেন খাওয়ায়, আর ওর সমস্ত ধ্যান আমার খাওয়ার দিকেই কেন থাকে। এখন তো আমার স্বাস্থ্য আরও বেশি খারাপ থাকতে শুরু করেছে। আমার মনে হলো যে হোটেলের খাবার খেয়ে খেয়েই আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি ওকে বললাম, তুমি আমার জন্য ডাল সবজি এনে দাও, কারণ বাড়ির খাবার খেলে আমার শরীর ঠিক হয়ে যাবে। রতিন বলল, বাড়িতে খাবার রান্না করতে গেলে সমস্ত জিনিসপত্র কিনতে হবে, তুমি রান্না করা খাবার পাচ্ছ তাই তুমি এর কদর করছো না, নিজে রান্না করতে গেলে তোমাকেও কষ্ট করতে হবে, দেখো তুমি এইসব ঝামেলা করো না। একদিন আমি আমার স্বামীর বাক্স পরিষ্কার করছিলাম, তখন বাক্সের ভিতরে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কারণ বাক্সের ভিতরে এত টাকা ছিল যত টাকা আমি আমার সারা জীবনেও দেখিনি। আমি অবাক ছিলাম এটা ভেবে যে এত টাকা ওর কাছে কোথা থেকে এলো। যখন আমি জিজ্ঞেস করলাম তখন ও সেই কথাই বলল যে আমার এক বন্ধু আমার কাছে রাখতে দিয়েছে। আমি বললাম, তোমার বন্ধু কি এতই বড় লোক আর সে তোমার উপরে একটু বেশিই ভরসা করে না? রথিন বলল, কেন, আমি কি ভরসা করার যোগ্য না? আমি এই কথার উত্তরে চুপ হয়ে গেলাম, কেননা আমার কিছুটা গর্বর মনে হচ্ছিল। আমার আজকাল নিজের স্বামীকে খুব খারাপ মানুষ বলে মনে হতো। ওর মুখে এমন একটা ভাব ফুটে উঠেছিল যেন মনে হতো ও কোনো পাপ করেছে আর ভগবান ওকে কখনোই ক্ষমা করবে না। ওর চেহারা দেখে আজকাল আমার রাগ হতে শুরু করেছিল। একদিন আমি পাক্কা সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে কোনো মতেই খাবার খাবো না, তাতে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও না। কিন্তু আমি জানতাম যে যদি আমি না করি তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে আর ও আমাকে খাবার খাইয়েই ছাড়বে। তাই আমি এমন অ্যাক্টিং করলাম যাতে মনে হয় আমি খাবার খেয়ে নিয়েছি, কিন্তু আমি খাবার খেলাম না আর ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আজকে আমার ঘুম আসছিল না। আগে তো আমার গভীর ঘুম আসতো, তাও এমন যে আমি কিছু টেরই পেতাম না কখন আমি শুয়ে পড়েছি আর কখন সকাল হয়ে গেছে।
কিন্তু আজকে একদমই ঘুম আসছিল না। এর মানে হলো কোনো না কোনো গড়বড় অবশ্যই ছিল, কেননা আজকেই আমি খাবার খাইনি আর আজকেই ঘুম আমার চোখ থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু আমি ঘুমানোর অ্যাক্টিং করলাম। কিছু সময় পরে আমার স্বামী উঠল আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি ভাবলাম ও হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ও বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। এই সময় বাড়ির বাইরে ওর কী কাজ আছে? আধ ঘন্টা পার হয়ে গেলেও ও ফিরে আসেনি। তাই আমি উঠে ওকে বাইরে খুঁজতে যেতে চাইলাম। তখনই আমি কিছু একটা নাড়াচাড়ার আওয়াজ শুনতে পেলাম। তাই আমি আবার ঘুমানোর নাটক করতে লাগলাম। আমার স্বামী ফিরে এলো, কিন্তু এটা অনুভব করে আমি অবাক হয়ে গেলাম যে ও একলা ছিল না, ওর সাথে অন্য একটা লোকও ছিল। আমার স্বামী বলল, এই নিন সেট, আপনার গিফট। লিস্ট তো অনেক বড় ছিল, কিন্তু আমি আপনাকে কথা দিয়েছিলাম, তাই আপনার নম্বর তাড়াতাড়ি এনে দিয়েছি। এই কারণে এক্সট্রা পেমেন্ট নেব। ওই লোকটা বলল, যেদিন ইচ্ছা সেদিন গিয়ে পেমেন্ট নিয়ে এসো। এদের কথা খুব অদ্ভুত ধরনের ছিল। আর এই লোকটাকে আর আমার ঘরের মধ্যে কি করছে, আর আমার স্বামী তার সাথে কি ধরনের কথা বলছে, এটা বুঝতে তখন আমার সহজ হলো যখন আমার স্বামী ওই লোকটাকে রেখে ঘর থেকে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। সেই লোকটা আমার বিছানার উপরে এসে বসে পড়ল। সঙ্গে সঙ্গে আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম আর কাছে পড়ে থাকা প্লেট উঠিয়ে সেই লোকটার মাথায় মেরে দিলাম, কেননা সে আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। লোকটা ভালোই আঘাত পেয়েছিল আর সে নিজের সম্মান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। আমি সমস্ত ঘটনা বুঝতে পেরে গেছি। আমার স্বামী ঘরে এলে আমি ওকে বললাম, আচ্ছা এই সব কিছু করছিলে তুমি আমার সাথে, আমাকে ব্যবহার করে তুমি বড়লোক হতে চাইতে। আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুমি কি বেরিয়েছো। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমার অবস্থা কেন এত খারাপ হয়ে গেছিল এখন আমি বুঝতে পেরে গেছি। তাই তো আমার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। আর এই কারণেই আমার স্বামী এই ব্যাপারটা নিয়ে অস্বস্তিতে ছিল যে আমি প্রেগনেন্ট হয়ে যাইনি তো, কেননা যদি আমি প্রেগনেন্ট হয়ে যেতাম তাহলে সেই বাচ্চা আমার স্বামীর না হয়ে অন্য কারো হতো। আমি সেখান থেকে মাঝরাতেই বেরিয়ে আমার বাবা মায়ের কাছে চলে এলাম আর মা বাবাকে সব কিছু বলে দিলাম। আমরা এমনিতে তো গরিব, কিন্তু নিজের ইজ্জত বেচতে পারবো না। পরের দিন সকাল সকাল আমি পুলিশের কাছে চলে গেলাম আর তাদেরকে সব কিছু খুলে বললাম। আমার স্বামী এই খবর শুনে আমাকে ডিভোর্স দিয়ে দিল আর পুলিশকে টাকা পয়সা খাইয়ে বেঁচে গেল। কিন্তু ও আমার জীবন থেকে বেরিয়ে গেছে। আমার সাথে যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আমি ওই মানুষটাকে নিজের সব কিছু ভেবেছিলাম আর ও আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করছিল। ও আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিত আর তারপরে আমার জন্য গ্রাহক নিয়ে আসতো। আমি ভাবতেই পারতাম না যে ও আমার সাথে এইরকম করতেও পারে। এখনও যখন ওর ব্যাপারে ভাবি তখন আমার গায়ের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। এসব ঘটনায় আমার বাবা মাও খুব টেনশনে পড়ে গেছিলেন, কিন্তু আমরা গরিব, আমরা এতটুকুই করতে পারতাম। এর থেকে বেশি কিছু করা আমাদের ক্ষমতার বাইরে। এখন আমার কারো উপরে ভরসা করার মন করে না। আমি বাবা মায়ের সাথেই থাকি, যা জোটে খেয়ে নেই, কিন্তু সম্মানের সাথে জীবন কাটাচ্ছি। কাশ আমার বাবা মা এতটা জঘন্য লোকের সাথে আমার বিয়ে না দিত, কিন্তু তারাও কি জানতো যে ও এরকম বেরোবে। মানুষের সাথে আপনি যতক্ষণ না থাকবেন ততক্ষণ আপনি জানতে পারবেন না যে ও কীরকম। আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে যা কিছু আমার সাথে হয়েছে সেটা কারো সাথেই যেন না হয়। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, যে কোনো জিনিস প্রয়োজনের থেকে বেশি বেড়ে গেলে সেটা ক্ষতি করে। আমার স্বামীর প্রয়োজনের থেকে বেশি প্রশংসা করা একটা ধোঁকা ছিল, আর আমি ভাবতাম যে ও আমাকে খুব ভালোবাসে, আর ওর ধোঁকায় আমি ফেঁসে নিজের সব কিছু হারিয়ে ফেলি। এখন আমি বাকি জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা।